কি কি পড়াইছি? প্রথমে বিমের জন্য পড়াইছি না? শুধু নরমাল বিম, ঠিক আছে? তারপরে কি পড়াইছি? মুভিং লোডের কিছু অঙ্ক পড়াইছি, আর লাস্টে কি পড়াইছি? গার্ডারের পড়াইছি না? প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি প্লাস সেকেন্ডারি, এরকম গার্ডার যখন থাকতো তখন সেটা রাইল করেছি। আচ্ছা, আমাদের তাহলে আরো বাকি ছিল ট্রান্সলেট আর কি ছিল ফ্রেমের এই তিনটা টপিক আমরা বাদ দিছি। ডিফ্লেকশনও আমরা বাদ দিছি। আমরা ডিফ্লেকশন যেটা ছিল, ডিফ্লেকশনে আমাদের ছিল হচ্ছে বিম, তারপর ছিল ট্রাশ, তারপর ছিল ফ্রেম। আমরা কি পড়াইছি? বিম পড়াইছি, ট্রাশ পড়াইছি, আর ফ্রেমের ডিফ্লেকশন পড়াইছি কি? ট্রাশ পড়াইছি, বিম পড়াইছি। এরকম আমরা কিছু জিনিস বাদ দিছি। স্যার আমরা কি নেক্সট ভিডিওতে ট্রান্সলেট ফেভারিট পাবো? ঠিক, আমি জিনিসটা দিয়ে দিয়েছি না? ওই যে গুগল ক্লাসরুমে দেখবা ফ্রেমের আইএলের জন্য একটা শীট দেওয়া আছে, ট্রাশের জন্য একটা শীট দেওয়া আছে, ওগুলো থেকে প্র্যাকটিস করো। আর ভিডিও লিংক দিয়ে দিয়েছি কতগুলো, ট্রাশের আইএল এর জন্য ভিডিও লিংক কিছু দিয়ে দিয়েছি, ভিডিও লিংক থেকে শীট থেকে নিজে পড়াশোনা করতে হবে। এক কোর্সে এত কিছু পড়াতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে 8 আমি পড়াইতে পারবো, আমি শেষ করতে পারবো। আমি মনে করি যে ট্রাশ আর ফ্রেম, ঠিক আছে, 20 মিনিট দুইটা টপিক শেষ, ট্রাশ আর 20 মিনিট আমি শেষ করতে পারবো, কিন্তু তোমরা নিতে পারবো না। এটা হচ্ছে সমস্যা, কারণ এক কোর্সে এত কিছু পড়ানো হবে, এটা হচ্ছে সমস্যা। তো তাহলে আমরা হচ্ছে এখন 8 করবো, দেখো 8। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা বিএমডিসি থেকে পড়বো, ঠিক আছে? বিএমডিসি থেকে আমাদের এটা করতে হবে। আর পাশাপাশি রেফারেন্স বুক এটা আমরা স্যারের যে বইটা আছে এটা ব্যবহার করা যেতে পারে, সমস্যা। তো এখানে প্রথমেই তোমাকে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে তোমার ফোকাস এবং এপিসেন্টার, এই জিনিসটা কি এটা জানতে হবে। এই শব্দ দুইটা খুবই মানে কাছাকাছি যেটা পাবে, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কোনো জিজ্ঞেস করা হয় ফোকাস এবং এপিসেন্টারের মধ্যে পার্থক্য থাকে। তোমরা জানো না কিন্তু ফোকাস এবং এপিসেন্টারের মধ্যে পার্থক্য কি আছে? ফোকাস হচ্ছে যে এখানে বিকল্প বন্ধ করে এপিসেন্টার হচ্ছে পিকটা আলো করে ঠিক আছে। আমরা যদি পৃথিবীর ভূত্বককে যদি ক্লাসিফিকেশন করি, কয়টা অংশ আছে? যে উপরের ভাগটাকে কি বলে? থিওলজিতে পড়ছো। তারপরে কি এটা আপার মাইন্ড, তারপরে তারপরে কি প্রথমটা কি? কয়টা করব? কিছুই না, এখন হচ্ছে যে এখন এইটা তো ভূত্বকের ক্লাসিফিকেশন, আবার বায়ুমণ্ডলেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে, যে স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আছে। যাই হোক, এখন হচ্ছে যে আমরা যেই অঞ্চলটাতে থাকি সেটা হচ্ছে ক্রাস্ট। এটা ভূপৃষ্ঠের 20 কিলোমিটার 30 কিলোমিটার গভীর পর্যন্ত অংশটাকে সেটাকে বলে ভূত্বক বা ক্রাস্ট। আচ্ছা, কারণ এই ক্রাস্ট এটা যেরকম এরকম সুষম দেখা যাচ্ছে, এটা আসলে এরকম সুষম না। এটা আসলে কি দিয়ে তৈরি? এটা আসলে সেটা আছে, নদী খাল বাঁধ আছে উপরে, কিন্তু নিচে কি এটা? এটার নিচে আছে অনেকগুলো প্লেট। তাহলে এরকম অনেকগুলো প্লেট দ্বারা আছে, ঠিক আছে? মনে করি যে এটা হচ্ছে এটা একটা প্লেট, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে যে আরেকটা প্লেট, ঠিক আছে? মনে করো এইটা হচ্ছে আরেকটা প্লেট, এরকম অনেকগুলো প্লেট দ্বারা তৈরি। এখন এই যে প্লেট, অনেকগুলো প্লেট দ্বারা তৈরি, হ্যাঁ, এই প্লেটগুলো আবার এক জায়গায় থাকে না, এটা মুভমেন্ট করে। মুভমেন্ট করে কেন? কারণটা কি? আচ্ছা, একটা জিনিস বলে নেই, এটা আর্টওয়ার্কে অঙ্ক তো আমরা করাবো, কিন্তু আমি কিন্তু মুখে অনেক কথাই বলবো। এগুলো মানে যতটা নোট ডাউন করা সম্ভব তোমরা করতে থাকো, ঠিক আছে? মানে মুখে অনেক কথা বলবো, মানে তো অনেক কিছু লেখা যাবে না, এটা থিওরিটিক্যাল জিনিস। এগুলো হচ্ছে মানে জানার জন্য ইম্পর্টেন্ট আর কি, আছে সিভিল ইঞ্জিনিয়ার জানার জন্য এটা গুরুত্বপূর্ণ। তোমরা যতটুকু পারা যায় লিখতে থাকো। আচ্ছা, তো তাহলে এখন যেটা বলতে চাচ্ছিলাম যে প্লেটগুলো মুভমেন্ট করে, তো প্লেটগুলো মুভমেন্ট কেন করে? তা মুভমেন্ট করার কারণ হচ্ছে তোমরা ভাত রান্না করছো, তাই তো? তাহলে ভাত যখন রান্না করছো, এই
এই হাঁড়ির ভিতর তুমি পানি দিলা, তারপর চাল দিলা, ঠিক আছে, দিয়ে সেটা হিট করলাম, উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কিছুক্ষণ হিট হওয়ার পরে ভিতরে যখন তাপ এবং চাপ যখন বেড়ে যায় তখন কি হয় বলতে পারবো? সে হইলো, কিন্তু উপরের ঢাকনাটা কি হয়? উঠে যায় স্যার। নড়ানড়ি করে, মুভ করে, অথবা একসময় পড়ে যায়। আচ্ছা, একই ঘটনাটা হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে তুমি জানো যে ভিতরে হচ্ছে অনেক গরম পদার্থ, তাই তো? দ্যাট মিনস হচ্ছে যে গলিত ম্যাগমা বা লাভা, যেটাই বলো না কেন। তো তাই সেই ধরনের তোমার খুবই গরম বা কি বলে এটাকে, যে অত্যন্ত উত্তপ্ত সেই লাভা বা ম্যাগমা বা সেই জিনিসগুলো হচ্ছে এখানে ভিতরে আছে। আর এই জিনিসগুলো হচ্ছে ভিতরে আউটার কোর, ইনার কোর, এই সমস্ত জায়গায় খুবই জ্বলন্ত পদার্থ আছে। এগুলো থাকার কারণে এখানে একটা হাই প্রেসার এন্ড হাই টেম্পারেচার, একটা হাই প্রেসার এবং একটা হাই টেম্পারেচারের একটা জোন সৃষ্টি হয়ে আছে। সো এখন সেই জিনিসটার কারণে যেটা হয়েছে, এই যে উপরের যে প্লেটগুলো হচ্ছে যে ঢাকনা, ঠিক আছে। এখন এইখান থেকে যখন একটা হাই প্রেসার বা হাই টেম্পারেচার যখন সৃষ্টি হয়, ঠিক আছে, তো সেই তাপ এবং চাপের কারণে এই প্লেটগুলো হচ্ছে যে ভাতের ঢাকনার মতো মুভ করে। এখন এটা যখন মুভ করবে তখন একটা সময় কি হবে, এটা একটা এটার সাথে লেগে যায় বা ঠিক আছে, তাহলে একটা একটার সাথে সম্পর্ক। ধরো এখানে এইটা এইদিকে যাচ্ছে আর এইটা এইদিকে আসতেছে, তাহলে এই জায়গাটাতে কি হবে? এইটা হচ্ছে একটা, তাহলে এইটা হচ্ছে ভূমিকম্প উৎপত্তির কারণ। আচ্ছা, আরো কারণ আছে, সেটা হচ্ছে এই প্লেটগুলো আবার সম্ভাবনা এর মধ্যে আবার এর ফল্ট লাইন আছে, বড় আছে, ছোট আছে, বিভিন্ন ডেপথের আছে। এরকম কিছু ফল্ট লাইন বা ফাটল রেখা সেগুলো আছে। এই যে ফল্ট লাইনগুলো আছে, এই ফল্ট লাইনগুলোও আবার মুভ করে, ঠিক আছে। ধরো একটা সময় কি হচ্ছে, এইটাই দুই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? এই ফল্ট লাইনটা কি হবে? দুই দিকে সরে যাবে, প্রশস্ত হবে। আবার অনেক সময় ফল্ট লাইনগুলো মিলিয়ে যায়, সম্পৃক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? ফল্ট লাইনগুলো অনেক সময় আগের থেকে কি হয়, প্রশস্ত হয়, আবার অনেক সময় মিলিয়ে যায়, তাহলে ওইখানেও একটা মুভমেন্ট হয় আর কি। তাহলে এই ধরনের মুভমেন্টের কারণেই তোমার হচ্ছে যেখানে ভূমিকম্প বা আর্থকোয়েক সৃষ্টি হচ্ছে। এখন আর্থকোয়েক সৃষ্টি হলো, এখন দুইটা যে টার্ম বললাম, যে ফোকাস এবং একটা হচ্ছে এপিসেন্টার। দেখো যে ফোকাস এবং এপিসেন্টারের মধ্যে পার্থক্য কি। ফোকাস এবং এপিসেন্টারের মধ্যে পার্থক্য, এইটা হচ্ছে সেটার ভিতরে পার্থক্য। এখন মাটির নিচে যেই জায়গায় ভূমিকম্পটা সংঘটিত হইল সেইটাকে আমরা বলতেছি ফোকাস, ঠিক আছে। এটা ভূগর্ভস্থ অবশ্যই, মাটির নিচে যেই জায়গায় এটা মানে ভূমিকম্পটা সংঘটিত হইলো বা ধাক্কা লাগলো বা এটা হইলো, সেইটাকে আমরা কি বলতেছি? ফোকাস। আর ওই পয়েন্ট বরাবর তুমি যদি ঠিক উপরের দিকে যদি উঠে আসো, ওই ফোকাস বরাবর একদম ভার্টিক্যালি উপরে উঠে আসলাম, তাহলে মাটির উপরে একটা পয়েন্ট পাবা না, সারফেসের উপরে, সেই পয়েন্টটাকে বলে এপিসেন্টার, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে ফোকাস এবং এপিসেন্টার বুঝতে পারছো, ঠিক আছে। মনে করো এই জায়গায় ধাক্কা লাগছে, তাহলে এইটা কি হবে? স্যার ফোকাস। এখন এই ফোকাস বরাবর যদি ভার্টিক্যালি উপরে যদি উঠে আসো, তাহলে ভার্টিক্যালি উপরে উঠে আসলে এই যে মাটির উপরে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে না, এই পয়েন্টটাকে কি বলবো? এপিসেন্টার। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে ভূমিকম্প মাপার যন্ত্র কি? রিক্টার স্কেল। এখন এখানে বিভিন্ন মাত্রার ভূমিকম্প তুমি মাপতে পারো, যে এই ক্লাসিফিকেশন করছে, যদি 2 এর কম হয় সেটাকে কি বলবো? মাইক্রো। 2 থেকে 3 হলে ভেরি মাইনর। তারপর মাইনর, লাইট, মডারেট। আমাদের কত মাত্রা হলো? মডারেট। কত মাত্রা হয়েছিল? 5.7। তাহলে 5.7 হলে কি হবে? মডারেট। আবার স্ট্রং আছে, তারপর 7 থেকে 8 হলে মেজর, 8 থেকে 10 হলে গ্রেট, আর 10 এর উপরে হলে ঠিক আছে। তোমরা তো জানো না এটা এক মানে কিন্তু আসলে এক না, এটা 10 বলবো, ঠিক আছে, লগ স্কয়ার। আচ্ছা, ওকে। এখন এই যে তোমার মডারেট মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, এই এটা ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। এখন কম মাত্রার ভূমিকম্প, এটা ফ্রিকোয়েন্সি কম না বেশি? ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন হয় সেটা। ফ্রিকোয়েন্সি কম্পনের ফ্রিকোয়েন্সি না, এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কত ঘন ঘন হয়। তাহলে কম মাত্রার ভূমিকম্পের ফ্রিকোয়েন্সি বেশি ঘন ঘন হয়, আর বেশি মাত্রার ভূমিকম্পের
হ্যাঁ মানে এটা তো আর খুব ডেইলি ডেইলি তো আর এটা হয় না, এটা তো অনেক বছরের মধ্যে একবার হয়, ঠিক আছে? তাহলে সেটা এখন এখানে বলতেছে কি দেখো, এই যে 2 এর কম মাত্রার ভূমিকম্প এটা প্রতিদিন 8000 করে হচ্ছে, পৃথিবীতে প্রতিদিন 8000 বার করে হচ্ছে এটা, এই 2 এর কম মাত্রার ভূমিকম্প। সেটা তুমিও বুঝতেছো না, আমিও বুঝতেছি না। আচ্ছা ওকে, এখন এই যে 5 থেকে 6 মাত্রার যে ভূমিকম্প সেটা কি বলতেছে? 800 পার ইয়ার স্যার। 800 পারিয়া মানে হচ্ছে যে ধরো 365 মানে 400 দিন ধরতে হবে, 400 দিনে 800 বার, তাহলে একদিনে কয়বার? 2 বার। ডেইলি তুমি ঢাকাতে যে ভূমিকম্পটা তুমি ফেস করছো সেই মাত্রার ভূমিকম্প প্রতিদিনই 2 বার করে হচ্ছে। এখন কোথাও না কোথাও হচ্ছে, এখন বেশিরভাগই ধরো মেরু অঞ্চল আর মরু অঞ্চল, তাহলে অ্যান্টার্কটিকা মহাদেশে হইলে তো আর ওখানে তো আর মানুষ থাকে না, ঠিক আছে? তাহলে এগুলো আর কেউ ফিল করতে পারে না, জনবহুল এলাকায় হয়তো হয় না, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে। তাহলে এই মাত্রার ভূমিকম্প প্রতিদিনই 2টা করে হচ্ছে। কি রে? বাইরের frequency, বাইরের order frequency। 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প দেখছে। এই মডেল টাউন আমাদেরটা, তোদেরটা মডেল টাউন। ওরা 2 নম্বর গ্রুপ। বিল্ডিং এর frequency, বাইরের frequency। ওটা বড় বিল্ডিংটার একটা frequency আছে, সেটা দিয়ে একটু পরে আলোচনা করব। ওকে, এখন দেখো এই যে গ্রেট আর্থকোয়েক, এটা বছরে 18 বার হয়। এই গ্রেট এখন মানে পৃথিবীতে সবচেয়ে বেশি যে আপনার আর্থকোয়েক এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 9.5 আর বাংলাদেশে এই অঞ্চলে সবচেয়ে বেশি যেটা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে 8.7 মাত্রা। সেটা কবে হয়েছে বুঝতে পারবা? 1897 সালে ওই সময় একটা ঘটনা হয়েছিল। ঘটনাটা কি? ওখানে একটা নতুন নদী সৃষ্টি হয়ে গেছে, এই যে ব্রহ্মপুত্র নদ নদী পাল্টায় যমুনা হয়ে গেছে। এখন 2 ভাগ হয়ে গেছে, ওল্ড ব্রহ্মপুত্র আর হচ্ছে নিউ ব্রহ্মপুত্র। নিউ ব্রহ্মপুত্রটা হচ্ছে যমুনা। তাহলে একটা ভূমিকম্পের কারণে চিন্তা করো যে মাটি ফেটে ফেটে একটা নদী সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইরকম একটা ভূমিকম্প হয়েছিল 1897 সালে 8.7। আচ্ছা ওকে, তো যাই হোক, এখন আসলে আমরা সিসমিক ডিজাইনের ফিলোসফি, ঠিক আছে? আমাদের সিসমিক ডিজাইন ফিলোসফিটা কি? আমরা আসলে বিল্ডিং ডিজাইন করার সময় আমাদের মাথায় আসলে কি কাজ করে, আমরা আসলে কি চিন্তা করি, কোন চিন্তা ভাবনা থেকে আসলে ডিজাইন করি, সেইটা সিসমিক ডিজাইন ফিলোসফি। দেখো যে ডেসক্রাইব সিসমিক ডিজাইন ফিলোসফি, 2 লাইনের একটা প্রশ্ন আসতে পারে। সিসমিক ডিজাইন ফিলোসফি বা সিসমিক ডিজাইন প্রিন্সিপাল, এটা ডেসক্রাইব করো। ঠিক আছে, এখন দেখো এই 2টা প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে এনার্জি ডেসিপেশন আর একটা হচ্ছে ডাক্টাইলিটি। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একদম সহজে বাংলায় যদি বলি, একদম সহজ ভাষায়, সেটা হচ্ছে আমরা বিল্ডিংটাকে ডাক্টাইল বানাবো, বিটল বানাবো, আমরা বিল্ডিংটাকে ফ্লেক্সিবল বানাবো, রিজিড বানাবো। এইটা হচ্ছে আমাদের একদম এক কথা, এক লাইনে যদি বলি, তাহলে এক লাইনে ফিলোসফিটা বলে, এক লাইনে হচ্ছে এটাই চাচ্ছে যে বিল্ডিংটাকে বিটল বানাবো না, ডাক্টাইল বানাবো, বিল্ডিংটাকে রিজিড বানাবো না, ফ্লেক্সিবল বানাবো। কারণ এইটা করার জন্য যা করা লাগে সেটা করতে হবে, ঠিক আছে? তাহলে কি করবা বলো, লিখে রাখো। আমি তো সব কথা কিন্তু বলবো না যে লিখে রাখো, তোমার নিজে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ কথা লিখে রাখতে হবে। এগুলো বাসায় গিয়ে একটাও মনে রাখতে হবে, যা লিখতে পারো মনে করো ওইটাই বাসায় গিয়ে ওই জিনিস মনে থাকবে। বিল্ডিংটাকে কি করতে হবে? ফ্লেক্সিবল করতে হবে, ডাক্টাইল করতে হবে, বিটল করা যাবে না, রিজিড করা যাবে না, ঠিক আছে? এখন সেইটার জন্য হয়, এখন তুমি মনে করো চিন্তা করো, তোমরা তো মাইলড স্টিলের বিহেভিয়ার তো জানোই, তাই না? মাইলড স্টিল কেউ ডাক্তার নেই না বিটল, তাহলে কেমন হবে এরকম নাকি?
থাকে স্ট্রেস আর এসি স্ট্রেন ঠিক আছে এখন এইটাকে কি বলবা হিট আর এটা কি আলটিমেট এটা কি ফেইলিউর আর এখানে আরো কয়েকটা আছে প্রপোর্শনাল লিমিট ইলাস্টিক লিমিটের কাছাকাছি 2-3টা পয়েন্ট আছে আচ্ছা যাই হোক তো মেইন কথা হচ্ছে যে আমরা এই বিল্ডিংটাকে ডিজাইন করি কি ইল্ড লিমিটের মধ্যে রেখে তাই তো জি স্যার তাহলে এখন ইল্ড লিমিটের ভিতরে রেখে আমরা ডিজাইন করি তোমরা আরসিসি তে ডিজাইন করছো ঠিক আছে এফওয়াই ধরে করছো ঠিক আছে ইল্ড লিমিটের ভিতরে রাখছো কিন্তু ইল্ড লিমিটেই কি জিনিসটা বের করে আরো তো বেশি চাইতে পারে তাই না আলটিমেট তো চাইতে পারে তাহলে ইল্ডের ভিতরে রেখে ডিজাইন করি কেন হ্যাঁ মানে আমরা এই ডাকটাইল অংশটাকে ব্যবহার করতে চাই যে দেখা গেছে ইল্ডটা যখন ক্রস করে যাবে ইল্ড ক্রস করে আসে এটা আসলে এরকম নয় এটা আরেকটু ফ্ল্যাট এটা অনেকটা ফ্ল্যাট এখন দেখা যাচ্ছে এই যে ইল্ড ক্রস করে যাওয়ার পরে আমার স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি কিন্তু খুব একটা বাড়তেছে না কিন্তু কি বাড়তেছে স্ট্রেনটা অনেক বাড়তেছে বুঝতে পারলাম মানে সে ইল্ড ক্রস করার পরে তার ফোর্স নেওয়ার ক্যাপাসিটিটা খুব বেশি যে পারে তা না হয়তোবা 30% 40% বাড়তে পারে খুব বেশি যে পারে তা না কিন্তু তার ডিফ্লেকশন নেওয়ার যে ক্ষমতা ঠিক আছে স্ট্রেন যেটা আছে ডিফ্লেকশন নেওয়ার ক্ষমতা সেইটা কিন্তু প্রায় আরো 200-300% পর্যন্ত আরো 2-3 গুণ পর্যন্ত বাড়তে পারে তার মানে কি তার মানে হচ্ছে যে এটা ফেল করার আগে আমি একটা ভালো একটা ওয়ার্নিং পাবো সেই ওয়ার্নিংটাকে আমি কাজে লাগাই সেফটিটা এনশিওর করতে পারবো এটা হচ্ছে ব্যাপার আচ্ছা তো আসলে আমরা ইল্ড ধরেও ডিজাইন করি না ইল্ডকেও তো আবার তুমি ফ্যাক্টর দিয়ে ভাগ করে ফেলো না ওইটাকে আবার ফ্যাক্টরাইজ করো না মোমেন্টের ক্ষেত্রে 0.9 শিয়ারের ক্ষেত্রে 0.75 আবার লোডগুলোকে ফ্যাক্টর করো আসলে ইল্ড ওটা তার থেকেও কম লেভেলে আমরা ডিজাইন করি তাহলে আমাদের হাতে কিন্তু বিশাল একটা সেফটি মার্জিন কি বাকি থাকে ঠিক আছে তো এটা আমরা জানি এখন ঘটনা হচ্ছে এই যে ব্যাপারটা আছে ডাকটাইলিটি তাহলে ডাকটাইলিটিটা কি যে ফোর্স সে নিতেছে না খুব বেশি ফোর্স নিতেছে তা না কিন্তু কি হচ্ছে ইলংগেটেড হচ্ছে বা ডিফরমেশন হচ্ছে বা ঠিক আছে প্রচুর পরিমাণে স্ট্রেন হচ্ছে এই যে সে ডিফরমেশনটা সে নিতে পারতেছে ঠিক আছে কারণ এই জায়গায় যখন আসবে তখন কি সে ফেল করবে করবে না তখনও সে ফেল দেখো এইখানে কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু ডিফরমেশন প্রায় 2-3 গুণ বেশি আরো 2-3 গুণ বেশি সে লম্বা হয়ে গেছে তারপরও সে শিখতেছে না এই যে ব্যাপারটা ঠিক আছে এটা কি বলতে চাই আপনাদের আমরা মূলত এই প্রপার্টিটাই আসলে চাই এই প্রপার্টিটার জন্যই কিন্তু আমরা মাইলস্টোনকে ইউজ করি এখন ভূমিকম্প ডিজাইনের ফিলোসফিটা অনেকটা সেরকমই আমি যদি এটা মাইলস্টোনটা বুঝে দেই একটা বিল্ডিং এর জন্য যদি নরমালি আঁকি ঠিক আছে এটা স্ট্রেস তো আর এটা স্ট্রেন ওই স্ট্রেন আসলে কিছুই না এটা আসলে ডিফরমেশন বলা যায় এটাকে স্ট্রেনটাকে আসলে ডিফরমেশন বলা যায় আর এই স্ট্রেসটা কি স্ট্রেস মানে তো হচ্ছে যে ফোর্স নেওয়ার যে ক্যাপাসিটিটা ঠিক আছে হ্যাঁ ফোর্স নেওয়ার যে ক্ষমতা তো এটাকে আমি ধরো স্ট্রেসের জায়গায় স্ট্রেন বললাম এখন একটা বিল্ডিং ধরো এই হচ্ছে একটা বিল্ডিং এর সিচুয়েশন যে একটা বিল্ডিং এই পরিমাণ ডিফরমেশন সহ্য করতে পারে এই পরিমাণ ফোর্স সহ্য করতে পারে ধরে নাও সেটা হচ্ছে 500 ফিট সে 500 ফিট ফোর্স সহ্য করতে পারে আর এখানে ধরো 10 ইঞ্চি ডিফরমেশন সহ্য করতে পারে এর চেয়ে বেশি ফোর্স আসলে বা এর চেয়ে ডিফরমেশন বেশি আসলে যে কোনো একটা যদি হয় তাহলে এটা কি করবে ঠিক আছে এইটা হচ্ছে ধরো বিল্ডিং এর আমরা ক্যাপাসিটি এখন ভূমিকম্পের সময় তো তোমার কি ফোর্স বেশি আসবে না ফোর্স বেশি আসলে ডিফরমেশনও কি হবে বেশি হবে না এখন আমরা বিল্ডিংটাকে যদি সেফ রাখতে চাই তাহলে কি করতে হবে ওর ক্যাপাসিটিটা কি করতে হবে বাড়াইতে হবে ঠিক আছে ওর ক্যাপাসিটিটা বাড়াইতে হবে এখন ক্যাপাসিটিটা আমরা কিভাবে বাড়াইতে পারি আমরা কি ফোর্সের ক্যাপাসিটি বাড়াবো নাকি ডিফরমেশনের ক্যাপাসিটি বাড়াবো দুইটা কাজ করা যায় একটা হচ্ছে এই বরাবর আমি আরো সামনে যেতে পারি তাই না তাহলে কি হবে ঠিক আছে ডিফরমেশন খুব বেশি বাড়ে নাই ঠিক আছে কিন্তু ফোর্সের ক্যাপাসিটিটা বাড়ছে অনেক বাড়ছে তাহলে সেটা হচ্ছে যে আমি ওর ফোর্সের ক্যাপাসিটিটা বাড়াইতে পারি এখন ফোর্সের ক্যাপাসিটিটা যদি বাড়াইতে চাই তাহলে যেটা করতে হবে যে এই বিম কলামের সাইজগুলোকে রিসাইজ করতে হবে তাহলে কি করতে হবে বলো কি করব এই যে কলামের সাইজটা কি করব এই বিমটা কি করব বড় বড় ঠিক আছে ঠিক আছে রড টডের পরিমাণ এগুলো আরো কি করব আরো বড় তাহলে তখন কি হবে তখন হচ্ছে ওই ওর ক্যাপাসিটি তখন বেড়ে যাবে এই ক্যাপাসিটি বাড়াইলে আমি জিনিসটাকে সেভ করলাম কিন্তু সমস্যাটা কোন জায়গায় ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে বিশাল সাইজের বিম কলাম দিয়ে একটা ডিজাইন করে দিছো ঠিক আছে
ধরো একটা 5 তলা বিল্ডিং সে তৈরি করতে পারতো 50 লাখ টাকায়, তুমি তার বাজেট ধরাই দিছো 2.5 কোটি টাকা, ঠিক আছে? তাহলে তোমার কাছে জীবনও আসবে আর, ঠিক আছে? সে তো গেল ডিজাইন নিয়ে তো গেল, তারপর সে বাকিতে বলে দেবে ওনার কাছে আর যাবে না, ঠিক আছে? ওনার থেকে মেস্তুরি নেই ভালো, 50 লাখের জায়গায় 30 লাখেও করে দিতে পারে, তাহলে এটা হবে না, তাহলে এইভাবে হবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ওই যে বললাম না দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ওর ফোর্স ক্যাপাসিটি বাড়ানো যায়, আর একটা হচ্ছে ওর ডিফরমেশন নেওয়ার ক্যাপাসিটি বাড়ানো যায়, যে কোনো একটা। তাহলে আমরা হচ্ছে ফোর্সের ক্যাপাসিটি বাড়াবো না, ঠিক আছে? আমরা হচ্ছে ওর ডিফরমেশন নেওয়ার ক্যাপাসিটিটাকে বাড়াই দেবো। দ্যাট মিন্স ওকে আরো বেশি ডাক্তারি করে দেবো, ঠিক আছে? এখন সেটা তাহলে কিভাবে মিটিগেট করে সেটা একটু দেখো। তোমরা এটা জানো কিনা যে স্ট্রেস স্ট্রেন কার্ভের যে এরিয়া, সেই এরিয়াটা আসলে এখানে কি করতেছে, স্ট্রেস স্ট্রেন কার্ভের যে এরিয়া, সেই এরিয়াটা আসলে তোমার এনার্জি নির্দেশ করে, এটা জানো কিনা? এই যে হ্যাঁ, এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভের যে এরিয়া, এই এরিয়াটা আসলে এটা এনার্জি, শক্তি নির্দেশ করে, এনার্জি, ঠিক আছে? সো আমাকে সেম এনার্জি এখানে নিতে পারতে হবে। তাহলে সেম এনার্জি কিভাবে নিতে পারে? আমি যদি এইটাকে এইভাবে করি, তাহলে এখন একটু দেখো তো, এই যে এখন তোমার এই যে এইটার যে এরিয়া আর এইটার যে এরিয়া, এই দুটো কি সেম না? এই উপরের অংশটাই তো এই অংশটা না, তাহলে দুইটার এরিয়া কি হলো? সেম হলো, সেমই তো হলো। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই বিল্ডিংটা যে পরিমাণ এনার্জি অ্যাবসর্ব করতে পারবে, যে পরিমাণ শক অ্যাবসর্ব করতে পারবে, এই বিল্ডিংটা একই পরিমাণ এনার্জি অ্যাবসর্ব করতে পারবে, একই পরিমাণ শক অ্যাবসর্ব করতে পারবে। কিন্তু ঘটনাটা কি দেখো, এইটার ক্যাপাসিটি কি খুব বেশি বাড়ছে? এটার ক্যাপাসিটি মনে করো অলমোস্ট সেম, ক্যাপাসিটি যা ছিল তাই, খালি কি বাড়াইছি আমি? ডিফরমেশন সহ্য করার ক্ষমতা বাড়াইছি। মানে আগে যতটুকু ডিফরমেশন সহ্য করতে পারতো, এখন তার চেয়ে আরো বেশি ডিফরমেশন সহ্য করতে পারবে, আরো বেশি ডিফরমেশন হইলেও সে ভাববে না। দ্যাট মিন্স আমাদের ফিলোসফিটা ক্লিয়ার করতে পারলাম কিনা? আমাদের ফিলোসফিটা কি? বিল্ডিংটা ডাক্তারি করতে হবে, আমাদের ক্যাপাসিটি বাড়ানোর দরকার নাই, আমাদের ডিফরমেশন, ঠিক আছে, ফোর্স ক্যাপাসিটি বাড়ানোর দরকার নেই, ডিফরমেশন ক্যাপাসিটিটা বাড়াইতে হবে। এইটা হচ্ছে কথা। এখন ডিফরমেশন ক্যাপাসিটি যদি বাড়াই, আমি ফোর্স ক্যাপাসিটি তো বাড়াচ্ছি না, আমি বাড়াচ্ছি কি? এটা আগে 10 ইঞ্চি নিতে পারতো, এখন কত নিতে পারে? 20 ইঞ্চি ডিফরমেশন নিতে পারে। আগে বিল্ডিংটা 10 ইঞ্চি কাইট হইলে 10 ইঞ্চি পর্যন্ত নিতে পারতো, আরো বেশি কাইট হইলে পড়ে যেত। আর এখন 20 ইঞ্চি কাইট হইলেও বিল্ডিংটা কিছুই হয় না। তার মানে কি? তার মানে আমি হচ্ছে যে তার ফোর্স ক্যাপাসিটিটা বাড়াচ্ছি না, আমি তার ডিফরমেশন নেওয়ার ক্যাপাসিটিটা বাড়াচ্ছি। এইটাই হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইন ফিলোসফি। এখন এইটা করার জন্য যা করা লাগে সেটা করো। এখানে এটা অনেকে অনেকভাবে করে, ঠিক আছে? কারণ তুমি জানো যে জাপানে একটা কাজ করে, জাপানে বর্তমানে হেভি রাইজ হাই রাইজ বিল্ডিং গুলো সবই এইটা করে। সেটা হচ্ছে এই নিচে তো ফাউন্ডেশন আছে, এখানে একটা রাবারের প্যাড বসে, এটাকে আমরা বলি বেস আইসোলেশন। আর বেস আইসোলেশন তাহলে যেটা হবে কি হবে বলো? ভূমিকম্পের সময় ফোর্সটা আসে কোন জায়গা থেকে বলতে পারবে? মাটি থেকে না, মাটি থেকে একটা সাইড, মাটি থেকে একটা সাইড, মাটি থেকে বাতাস থেকে তো আসে না, মাটি থেকে একটা ল্যাটারাল একটা ফোর্স আসে। এই যে ফোর্সটা আসে, এখন এই ফোর্সটার কারণে বিল্ডিং কিন্তু ডিফরমেশন হবে, বিল্ডিংটা তো কাঁপবে বা দুলবে। এই ডিফরমেশন নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এখন দেখো এই যখনই আমি একটা স্প্রিং এর বা একটা রাবারের যখন একটা প্যাড এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখন মাটি কাঁপতেছে, মাটির সাথে সাথে ওই শক কাঁপার সাথে সাথে শকটাকে এই রাবার অ্যাবজর্ব করে নিচ্ছে। মাটি কাঁপার সাথে সাথে শকটা যে স্প্রিং বা যে রাবার, সেই রাবার কি করতেছে? অ্যাবজর্ব করে নিতেছে। তার মানে কি? তার মানে ওই ডিফরমেশনটা কিন্তু রাবার মানে অ্যাবজর্ব করে নিতেছে। স্যার এই রাবারের মানে কতদিন করতে পারে, মানে এটা তো যারা ম্যানুফ্যাকচারার তারা বলতে পারবে। ওইরকম তো না, এটা অ্যাটলিস্ট 50 বছর 100 বছর। হ্যাঁ, তো এইটা এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে দাঁড়াও, যখনই তুমি এটা দিয়ে দিলা, তাহলে এর কি হলো? এর ক্যাপাসিটি, ফোর্স ক্যাপাসিটি কি বাড়ছে? বিম কলাম কি বড় করছো? তাহলে কি করছো? ডিফরমেশন নেওয়ার ক্ষমতা বেড়ে গেছে। আগে যতটুকু ডিফরমেশন নিতে পারতো, এখন আরো বেশি ডিফরমেশন সে নিতে পারে, কারণ আবার তো শক অ্যাবজর্ব করে নেয়, ডিফরমেশন তো সমস্যা নেই। সো এইটাই হচ্ছে আমাদের ফিলোসফি। এটা একটা টেকনিক বললাম, এরকম আরো অনেক টেকনিক আছে, সেগুলো তুমি চিন্তা ভাবনা করবা যে কিভাবে একে ডাক্তারি করা যায়। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা হ্যাঁ, এখন ওটা কোশ্চেন স্যার ওইখানে যদি কলামের মধ্যে যদি রাবার প্যাড কাটতে বিল্ডিং
তুমি এর উল্টে যাবে না, উল্টে যাবে না, কেন উল্টে যাবে? সেভাবেই তো ডিজাইন করো। স্যার হ্যাঁ, বিয়ারিং প্যাডগুলো ইউজ করা হলো ডিফরমেশন অ্যাবজর্ব করে নিচ্ছে। ব্রিজে কি করে খেয়াল করো, ব্রিজে কি করে? না না, ব্রিজে তো ব্রিজের প্যাড কেন দেয়? গাড়ি থেকে যে শক আসে, গাড়ির শকটাও তো এক প্রকার ভূমিকম্প। গাড়িতে ব্রিজে তো ভূমিকম্প হয়, সেটা কি গাড়ির শক? গাড়ির একটা ল্যাটারাল শক আছে না, ওইটাই তো ভূমিকম্প। সেটা নেওয়ার জন্য কিন্তু বিয়ারিং প্যাড। একই কনসেপ্ট বিল্ডিং। ব্রিজের সেন্টার অফ গ্র্যাভিটি যখন মানে কম থাকে, মানে বেয়ারিং প্যাডের লেভেলের সাপেক্ষে কম, ওগুলো ডিজাইনের গাইডলাইন আছে, ওগুলো নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। বিল্ডিং ভেঙে পড়বে না এখন। কিছু বিয়ারিং প্যাডগুলো তো মূলত শকটা অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু বিল্ডিং এর যে আলটিমেট ডিফরমেশন নিয়ে আমরা হয়ে গেছে। এটা বেড়ে গেল তো। এখন রাবারও তো ডিফর্মেশন দিতেছে, রাবারটা তো বিল্ডিংয়েরই অংশ। আলটিমেটলি ডিফর্মেশন দরকার আছে। রাবারটাকে তুমি আলাদা চিন্তা করতেছো কেন? রাবারটা তো এখন বিল্ডিংয়েরই অংশ। রাবারের কারণে ওই ডিফর্মেশন দেওয়ার ক্যাপাসিটি বেড়ে গেছে। সব নেওয়ার ক্যাপাসিটি বেড়ে গেছে। আমি আস্তে আস্তে যাই, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা? ফিলোসফিটা ক্লিয়ার? ওকে, তো হচ্ছে এখানে দেখো, তো সেই জিনিসটা এখানে আমার গ্রাফেও কিছুটা দেখাইছে যে আমরা হচ্ছে যে এই ওয়েতে যাব না, আমরা এই ওয়েতে আসব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তিনটা শব্দ দেখা যাচ্ছে, আইও এলএস সিপি শব্দ এটা দেখো, কোনটা কি? ইমিডিয়েট অকুপেন্সি, লাইফ সেফটি আর হচ্ছে কোলাপস প্রিভেনশন। তাহলে দেখো এইটা হচ্ছে যে আমরা কোনটাকে টার্গেট করে আমরা বিল্ডিং ডিজাইন করব, ঠিক আছে? সেইটা হচ্ছে এইটা, যে কোন জিনিসটাকে টার্গেট করে আমরা বিল্ডিংটা ডিজাইন করতেছি। এখন আমরা আইও কে চিন্তা করে করতে পারি, এলএস কে চিন্তা করে করতে পারি, তারপর সিপি কে চিন্তা করে করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওইখানে পিছনে কিছু একটা লিখতেছে, ওটা দিয়ে যাও ওদিকে, ওটা নিয়ে আসো, নিয়ে আসো। না, ওই রিপোর্টটা নিয়ে আসো, রিপোর্ট আছে একটা। হ্যাঁ, হলুদ একটা রিপোর্ট আছে, রিপোর্টটা নিয়ে আসো, ল্যাব রিপোর্ট। আমার কাছ থেকে নিয়ে নিও, নিয়ে যাবো। আচ্ছা, তো এখন হচ্ছে যে আইওটাস ইমিডিয়েট অকুপেন্সি, যেটা হচ্ছে কিনা যে তোমার ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্পটা শেষ হওয়ার সাথে সাথেই এটা ব্যবহার করছে, এটাকে আমরা বলতেছি আইও। আপনি কি বুঝতে পারছো? ভূমিকম্পটা শেষ হওয়ার সাথে সাথেই বিল্ডিংটাকে কি করা যাবে? ব্যবহার করা যাবে। সেটাকে বলতেছি ইমিডিয়েট অকুপেন্সি, সাথে সাথে তুমি এটা অকুপেন্সি করতে পারবে। এলএসটা কোনটা? লাইফ সেফটি। লাইফ সেফটিটা হচ্ছে এবার ভূমিকম্পটা হয়ে গেছে, ঠিক আছে, ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছে, কিছুটা কিরকম, এই ভিমে টিমে কিছুটা ক্র্যাক চলে আসছে, পানির লাইন টেন, গ্যাসের লাইন টেন কিছু ছিল, সেগুলো ভেঙে ফুটে গেছে, ঠিক আছে, কাঁচের জিনিসপত্র কিছু একটা ছিল, তো সেই কাঁচের জিনিসপত্র ধরো কিছুটা ভেঙে টেঙে গেছে, এগুলো কিছু 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 হতে পারে, কিন্তু আলটিমেট রোলটা কি? জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয় না, সবাই সুস্থ আছে, ওকে আছে, ঠিক আছে, হালকা একটু ক্র্যাক আসলে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে লাইফ সেফটি। 3 নম্বর যে ফেজটা, সেটা হচ্ছে কোলাপস প্রিভেনশন। তো কোলাপস প্রিভেনশন মানে হচ্ছে যে এবার আরো বেশি ক্ষতি হয়েছে, ভেঙে গেছে। যে মনে করো এই বিম টিম দুই একটা ভেঙেই পড়ে গেছে, বিম ভাঙলে কি বিল্ডিং এর কিছু হয়? কলাম ভাঙলে হয়, কলাম ভাঙলে পুরো বিল্ডিংটা ভাঙে, বিম ভাঙলে শুধু ওই ফ্লোরের ক্ষতি হয়, টোটাল বিল্ডিংটার কিছুই হয় না।
ঠিক আছে? সো এখন হচ্ছে যে তাহলে বিম যে ভেঙে গেছে, ঠিক আছে, আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আলটিমেটলি বিল্ডিংটা ভেঙে যায়, টোটাল বিল্ডিংটা জায়গা মতো দাঁড়িয়ে আছে। হয়তো একটা দুটো স্টোরির ক্ষতি হতে পারে বা দুই চারটা বিম ক্ষতি হতে পারে, কিন্তু যেহেতু কলামের কিছু হয় না, তাহলে বড় বিল্ডিংটা তার জায়গা মতো দাঁড়িয়ে আছে। সো এখন হয়তো এখানে কিছু মানুষ মারা দুই মানে আহত হতে পারে, কিছু মানুষ দুই একজন মারাও যেতে পারে, কিন্তু একটা বিল্ডিং এ কিন্তু অনেক মানুষ থাকে, 100-150 মানুষ থাকে, বেশিরভাগ মানুষই অক্ষম থাকবে, কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে যে কোলাপস প্রিভেনশন। এখন তুমি চিন্তা করবা যে কোনটাকে বেসিস করে তুমি ডিজাইন করবে। আসলে তো বলা থেকে বলা থেকে সেটা তো করা যাবে না, ওইটাই আমি বুঝাচ্ছি। তুমি ইমিডিয়েট অকুপেন্সি চিন্তা করতে পারো, সেক্ষেত্রে তোমার কস্টিং অনেকটা বাড়বে। তুমি আরেকটু যদি ফ্লেক্সিবল থাকতে চাও, লাইফ সেফটিতে যাইতে পারো, ঠিক আছে? লাইফ সেফটি থেকে সেটাও দ্যাটস ওকে, সমস্যা নেই, ঠিক আছে? যে আরো যদি ধরো এই হয়, সেক্ষেত্রে কলাপস প্রিভেনশন পর্যন্ত যাবে। কলাপস প্রিভেনশনের থেকে কিন্তু বেশি যাওয়া যাবে না। মানে যে কোনো পরিস্থিতিই হোক না কেন, এইটা কি অ্যাটলিস্ট বিল্ডিংটা তার জায়গায় টিকে থাকতে হবে, ঠিক আছে? এতটুকু তোমাকে এনশিওর করতেই হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ডিফারেন্ট স্কিল। আচ্ছা, পরবর্তীতে যাই। ওই সাথে ভূমিকম্প হওয়ার ধরো টুকটাক কিছু হালকা পাতলা কিছু মানে কাজ এই তেমন কিছুই হয় না, সাথে সাথে এটা ব্যবহার করা যাচ্ছে। আচ্ছা, মানে মেইন গ্রেভে কোনো ক্ষতি হয় না, হয়তো ওয়ালে একটু ক্র্যাক হতে পারে, তো ওয়ালের ক্র্যাক হলে কিছু হয় নাকি, ওটা তো আবার প্লাস্টার ঠিক মতো করে দিলেই হয়ে যাবে, শেষ। বিম কলামের ফ্রেমে কোনো কিছু হয় না, ঠিক আছে? সব কিছু হয়ে গেছে। তো পরবর্তীতে হচ্ছে যে ড্যাম্পিং অফ মোশন। তোমরা একটু ওইটা ওই সার্কেলটা চেক করো, এদিকে আসো। তোমরা নিজেরাও ক্লাস করবে না, আমাকেও ক্লাস নিতে দিবা না, বুঝতেছি? দুইজন সামনে আসবে, তোমার ড্যাম্পিং খুব আসতেছে, তারপর আছে হচ্ছে কি মনে হয় আসতেছে না, সমস্যা কি? দুজন সামনে আসো, তুমিও সামনে। আমি কিন্তু হাসির কথা বলতেছি, এরকম কোনো কিছু কন্টিনিউয়াসলি আসতেই আসো, তোমার থেকে সমস্যা নেই। এদিকে আসো, তুমিও সামনে আসো। সি-সেকশন থেকে তো এ সেকশনও কিছু স্টুডেন্ট গেছে, কিন্তু মানে ওরা তো ঠিকঠাকই ক্লাস করে, ওরা আসলে শুরু থেকেই মানে অ্যাবসেন্ট বেশি থাকে, আবার হচ্ছে যে ডিস্টার্বিং থাকে ক্লাসে। যাই হোক, তো এখন হচ্ছে যেটা বলছিলাম যে ড্যাম্পিং অফ মোশন। তো ড্যাম্পিং অফ মোশনের যে ব্যাপারটা আছে, ড্যাম্পিং মানে হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে? এখন একটা বিল্ডিং তার অরিজিনাল অবস্থান থেকে ধরো যেকোনো একদিকে হেলে গেছে, একটা ভূমিকম্পের কারণে বিল্ডিংটা কি হয়েছে, যেকোনো একদিকে কি হয়েছে, হেলে গেছে। আচ্ছা, ধরো যে এরকম, তো এই জিনিসটাকে আচ্ছা তখন এটা এইদিকে হবে। আচ্ছা, এই জিনিসটাকে তুমি হচ্ছে জড়তার সাথে চিন্তা করতে পারো। জড়তায় ধরো গাড়িটা যখন চলা শুরু করছে, যখন গাড়িটা সামনের দিকে যাচ্ছে, তখন না যারা দাঁড়ায় থাকবে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার কোন দিকে চলে যাবে? পিছনের দিকে। সবসময় উল্টা খেয়াল করতে হবে যে তোমার গাড়িটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু জড়তার কারণে মানুষটা কি পিছনের দিকে চলে যাচ্ছে। সো বিল্ডিং এর ক্ষেত্রেও সেম জিনিস। এইখানে এই যে মাটিটা যেটা, এই মাটিটা হচ্ছে যে তোমার গাড়ি, আর এই যে বিল্ডিংটা যেটা, বিল্ডিংটা হচ্ছে প্যাসেঞ্জার। এখন তুমি চিন্তা করো যে গাড়িটা হঠাৎ চলা শুরু করছে, এইটাই কিন্তু ভূমিকম্প, যে মাটিটা হঠাৎ চলা শুরু করছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আটকে হবে। এখন এটা যখন মাটিটা যখন সামনের দিকে চলা শুরু করলো, তখন বিল্ডিংটা তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, জড়তার কারণে উল্টো দিকে, মানে মাটিটা যেদিকে যাচ্ছে সেটা উল্টো দিকে সে হচ্ছে সেদিকে যাবে। আচ্ছা, গেল। এখন এই জিনিসটা যখন এখান থেকে যখন হেলে যাচ্ছে, এখন হেলে গেল, এখন ভূমিকম্পটা শেষ, এটা চলে গেছে, কারণ বিল্ডিংটা কি এইভাবেই থাকবে? তাহলে কি হবে? আচ্ছা, আগের অবস্থা আসলে এইখানে আসলো, এইখানে এসে কি থেমে যাবে? নো স্যার। এখন আবার গতি জড়তা, আগের পাশে স্থিতি জড়তা, এখন হবে গতি জড়তা, আবার এইদিকে যাবে, ঠিক আছে? গেল, তারপর কি হবে? তাহলে এইরকম কয়েকবার হবে না? কয়েকবার হইতে হইতে আস্তে আস্তে কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে গেল। এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন ঘটনা হচ্ছে তোমার ভাইব্রেশনের দুইটা টাইপ আছে, তোমরা ফিজিক্সে হয়তো পড়ছো, একটা হচ্ছে আনড্যাম্পড আর একটা হচ্ছে ড্যাম্পড। আনড্যাম্পড এবং ড্যাম্পড। তো এখন তুমি খেয়াল করে দেখো যে বিল্ডিংটা এইদিকে গেল, আচ্ছা ঠিক আছে, যে কোনো একদিকে হেলে গেল, হেলে যাওয়ার পরে তুমি চিন্তা করো যে এইটা এরকম আজীবন দুলতে দিছে, একবার শুরু হয়েছে তো থামতেছে না, আমরা আজীবন দুলতে দিছে, তাহলে সেইটাকে কি ভাইব্রেশন বলবো? সেটাকে বলবো
আনড্যাম্পড ভাইব্রেশন। এটা কখন হইতে পারে? বাতাস যদি না থাকে, কোনো বাহ্যিক বাধা নাই, কোনো ঘর্ষণ নাই, ফ্রিকশন নাই, ঠিক আছে, ঘর্ষণ নাই, বেশি কিছুই নেই, তাহলে কি একবার শুরু করছো তা মানে কি তাহলে কারণ বাস্তবে তো সেটা হবে না, হবে তাহলে বাস্তবে সেটা কারণ কারণ হচ্ছে বাতাসের বাধা আছে। তারপর বিল্ডিং এর যে ধরো বিম কলাম এগুলো যখন কাঁপবে তখন ওই একটার সাথে আরেকটার জয়েন্ট আছে, সেখানে ফ্রিকশন আছে না, ঘর্ষণ আছে না, এই সমস্ত ঘর্ষণের কারণে এনার্জিটা আস্তে আস্তে কি হবে, লস হবে, ডিসিপেট হবে, যার কারণে এটা একসময় আস্তে আস্তে এটার কি কম্পনটা কমে আসবে, কমতে কমতে এটা স্টেবল হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা বলতেছি যে ড্যাম্প ভাইব্রেশন। এই ভাইব্রেশন কিন্তু আমাদের পৃথিবীতে যত ভাইব্রেশন হয় সবকিছু কিন্তু ড্যাম্প ভাইব্রেশন। আচ্ছা, এখন এই ড্যাম্প ভাইব্রেশন হইলে এখানে যে স্বাভাবিক একটা ঘর্ষণের ব্যাপার তো আছে, সেইটা কত? আমি যদি বলি যে বিল্ডিং এর ঘর্ষণটা কত বা বিল্ডিং এর ড্যাম্পিংটা কত, তাহলে সেই ড্যাম্পিংটা হচ্ছে সাধারণত 5%। লিখে রাখো যে বিল্ডিং এর ড্যাম্পিং হচ্ছে 5%। হ্যাঁ, 5%টা কি? এটা ড্যাম্পিংটা যদি 100% হয় তার মানে এটা একবার ধরে থেমে যাবে। ড্যাম্পিংটা যদি 100% হইতো তার মানে কি হইতো, একটা পূর্ণ দোলন দিয়ে এটা কি হইতো, থেমে যেত। 5% তার মানে এটা একবারের থেকে আরো বেশি হবে, ঠিক আছে। 100% যদি এটা ড্যাম্পিং হইতো তার মানে এটা একটা দোলন দিয়ে থেমে যাবে, আর 100% থেকে যত কম করতে থাকবে তত এটা দোলন সংখ্যা বাড়তে থাকবে, সেইভাবে এটা 5%। আর তুমি আবার বলতে পারো যে 100/5 তার মানে 20 বার কাঁপবে, ওইভাবে ওই ঠিক নিয়ম থাকে, ঠিক আছে। সহজ কথা হচ্ছে যে একবারের থেকে বেশি বার কাঁপবে, এইটা হচ্ছে এইটা হচ্ছে ড্যাম্পিং এর ব্যাপারটা, ঠিক আছে। আমরা যে কংক্রিট বা যে ম্যাটেরিয়াল ব্যবহার করি হিসাব করে দেখা গেছে সেটা ড্যাম্পিং হচ্ছে 5%। ওকে, তো এখন আসলে ড্রিফট এবং সুয়ে, ড্রিফট এবং সুয়েটা কি? এখন এখানে যে জিনিসটা তোমাকে আমি বলতেছিলাম যে ভূমিকম্প আসলে বিল্ডিংটা যেকোনো একদিকে কি হবে, ঢেলে পড়বে। আচ্ছা, তো এখন ধরো এটা যদি একটা 3 তলা বিল্ডিং আমি যদি চিন্তা করি, তো ধরো এটা যেকোনো একদিকে এটা হেলে গেল, যেকোনো একদিকে কি হলো, হেলে গেল। হেলে গেল। এইটাকে আমি এইভাবে সংক্ষেপে দেখাইতে পারি। ধরো এটা এরকম, এটা হচ্ছে 3টা তলা, এইটা তার অরিজিনাল পজিশন থেকে কি হয়েছে বুঝা যায়, এইটার এটা সেম না, এইটাকে বলে লাম্প মাস সিস্টেম। মানে প্রতিটা তলার যে ওয়েট সেটাকে আমি একটা বিন্দুতে পুঞ্জীভূত করে দিয়েছি, একটা ফ্লোর এখন একটা ফ্লোর নাই, ওইটা একটা বিন্দু হয়ে গেছে, একটা বিন্দুতে পুঞ্জীভূত, সেটাকে বলতেছি লাম্প মাস সিস্টেম। তো এখন যেটাই হোক না কেন, তুমি অরিজিনাল বিল্ডিং দেখো বা লাম্প মাস সিস্টেম যেটাই দেখো, এইখানে তার একটা ডিফরমেশন কিন্তু আমরা পাবো বা একটা ডিফ্লেকশন কিন্তু আমরা পাবো তো। আচ্ছা, ওকে, তো এই যে টোটাল বিল্ডিংটা তার অরিজিনাল অবস্থান থেকে কতটুকু ডিফ্লেক্ট করলো সেটাকেই আমরা বলতেছি সুয়ে, সেটাকে আমরা কি বলবো, সুয়ে। আরেকটা টার্ম আছে ড্রিফট। ড্রিফট এটা একটা কোশ্চেন একটা লিখতে হবে যে সুয়ে এবং ড্রিফটের ভিতর পার্থক্য কি, সুয়ে এবং ড্রিফটের ভিতর পার্থক্য কি? সুয়ে এবং ড্রিফটের ভিতর পার্থক্য বুঝছো? আচ্ছা, তাহলে সুয়েটা হচ্ছে টোটাল বিল্ডিং এর যে রিফ্লেকশন, সেটা সম্পূর্ণ বিল্ডিং এর যে রিফ্লেকশন সেটা হচ্ছে সুয়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, ধরো এইটা যে সরে যাচ্ছে, ধরে নেওয়া যাক এটা প্রথম তলাটা 7 ইঞ্চি সরে গেছে, দ্বিতীয় তলাটা 10 ইঞ্চি সরে গেছে, আর 3 নম্বর তলা এটা হচ্ছে 12 ইঞ্চি সরে গেছে। তাহলে দেখো প্রথম তলাটা কতটুকু সরছে, দ্বিতীয়টা 10 ইঞ্চি, 3 নম্বরটা 12 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই সুয়েটা কত হবে বলো তো? টোটাল যেটা হবে সেটা হবে সুয়ে 12 ইঞ্চি, আর প্রতিটা তলায় তলায় যেটা হবে সেটা হবে ড্রিফট। বুঝতে পারছি? এটাকে ড্রিফট বলে বা এস্টুরি ড্রিফট বলে, শুধু ড্রিফট অথবা এস্টুরি ড্রিফট যেটাই বলো না। এস্টুরি ড্রিফট মানে হচ্ছে যে প্রতিটা তলার যতটুকু মুভমেন্ট সেইটাকে বলতেছি আমরা ড্রিফট। এখন আমি যদি বলি প্রথম তলার ড্রিফট কত, 7 ইঞ্চি, দ্বিতীয় তলার ড্রিফট কত,
না, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা, তার মানে হচ্ছে 3 10 ইঞ্চি। মাইনাস 7, তাহলে কত হচ্ছে 3 ইঞ্চি। তাহলে সেই 3 ইঞ্চি হচ্ছে দ্বিতীয় তলার ড্রিফট। তারপর যদি বলি 3 নম্বর তলার ড্রিফট কত, স্যার 2 স্যার। তাহলে 12 ইঞ্চি মাইনাস 10 ইঞ্চি, তার মানে 2 ইঞ্চি। তার মানে 3 নম্বর তলাটা, ঠিক আছে, সেকেন্ড তলার সাপেক্ষে 2 ইঞ্চি সরে গেছে। এইটাকে আমরা বলতেছি ড্রিফট। রিলেটিভ মানে একটা তলার সাপেক্ষে আরেকটা। তাহলে ড্রিফট এবং সুয়ের মধ্যে এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা ওকে, এখন এই যে সুয়ে, এই সুয়েটা কত হইতে হবে বা কত এর মধ্যে থাকতে হবে? তো আমাদের বিএমডিসি তে যেটা বলছে যে এটা L/500 এর মধ্যে থাকতে হবে। L/H চিন্তা করতে পারো, H/500 বা L/500। লিমিটেশন। আচ্ছা এখন তুমি চিন্তা করো দেখি যে তোমার যদি একটা 5 তলা যদি একটা বিল্ডিং হয়, তাহলে এটা 5 তলা বিল্ডিং কয় ফুট? 50 ফিট। 50 ফুট। তাহলে 50 ফুট ডিভাইডেড বাই 500 তাহলে কত হয়? 1/50। তাহলে কত হচ্ছে? ইঞ্চিতে নিলে কত হয়? 12 ইঞ্চ। 1/2 ইঞ্চ। ইঞ্চি, ঠিক আছে? তার মানে বিএমডিসি তোমাকে যেটা বলে দিয়েছে যে বিল্ডিংটা ডিজাইন করার সময় এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে সুয়ে, এটা 5 তলা বিল্ডিং হলে এটা সুয়ে যাতে 1.2 ইঞ্চি থেকে বেশি না হয়। বেশি না হয়, এটা যাতে কম হয়। বেশি হলে সমস্যাটা কি? ঠিক আছে, মনে করো এটা সুয়ে 1.2 ইঞ্চি না, এটা ধরো সুয়ে হলো 4 ইঞ্চি, ঠিক আছে? ঠিক আছে, ধরো এরকম 4 ইঞ্চি গেল, আবার এই পাশে 4 ইঞ্চি গেল, এভাবে চলতেছে। বসবাসই করতে হবে না, বিল্ডিং কিছুই হয় নাই, বিল্ডিং ওকে, এটা প্রচুর পরিমাণে এরকম এরকম হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছুই হয় নাই, এটা ওকে। আমি এতটা ফ্লেক্সিবল করে বিল্ডিংটাকে বানাইছি, এতটাই ফ্লেক্সিবল করছি যে সে অনেক বেশি কাপড়ের পরেও তার কিছুই হয় নাই। তাহলে ঘটনাটা হচ্ছে এই জায়গায়, এটা কিন্তু বিল্ডিং এর ক্ষতির কথা চিন্তা করে না। এই যে লিমিটটা দিছে এটা বিল্ডিং এর ক্ষতির কথা চিন্তা করে না, এইটা হচ্ছে যে তোমার হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্টের কথা চিন্তা করে। তার মানে হচ্ছে যে তোমার এটা যদি 1.2 ইঞ্চি, এর থেকে যদি বেশি এরকম যদি অনেক বেশি এটা তুলে যায়, ঠিক আছে, তখন দেখা যাবে যে হয়তো বিল্ডিংটা ঠিক আছে, মানুষগুলোও সব বেঁচে আছে, কিন্তু এটা মানে মৃত অবস্থায় বেঁচে থাকবে, মানে বাকি সারা জীবন হচ্ছে মৃত অবস্থায় বেঁচে থাকবে। এতটা সাইকোলজিক্যাল ভাবে তারা আসলে ট্রমাটাইজড হয়ে যাবে। সো ওই জিনিসটা চিন্তা করে হচ্ছে এই লিমিটটা থাকছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি স্পেসিফিক ডিজাইন প্রসিডিউর। আচ্ছা এখানে দেখো, এখানে আসবে মোড। মোডটা কি দেখো, মোড বা ডিগ্রি অফ ফ্রিডম। Number of তার মানে কি বলতেছে যে যতগুলো স্টোরি থাকবে ওই বিল্ডিং এর মোড হবে ততগুলো, বা ওই বিল্ডিং এর ডিগ্রি অফ ফ্রিডম হবে ততগুলো। তাহলে একটা 3 তলা বিল্ডিং যদি হয় সেটার মোড কত? 3 স্যার। 3, বা সেটার ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। আচ্ছা, এখন এই ডিগ্রি অফ ফ্রিডম বা মোড যেটাই বলি, এটা আসলে বোঝায় কি? এটা দ্বারা বোঝায় হচ্ছে যে ওই বিল্ডিংটা তত ভাবে কাটতে পারবে, তত স্টাইলে এটা হাইব্রিড করতে পারবে। তাহলে দেখো একটা 3 তলা বিল্ডিং যদি চিন্তা করো, সো তাহলে তোমার এইটা ফার্স্ট মোড হচ্ছে, এটা ফার্স্ট মোড, এটা এদিকে যাচ্ছে, ঠিক আছে? আমি এই পাশে ধরো এটা 3 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং এর ফার্স্ট মোড হচ্ছে কি এইটা, তাহলে এদিকে গেল, তারপরে আবার কি করবে? কি করবে বলো? উল্টো দিকে আসবে না? এইভাবে এইভাবে এটা কাটতেছে, এটা হচ্ছে ফার্স্ট মোড, ঠিক আছে? এবং এখানে যে 3টা দেই, যেহেতু 3 তলা বিল্ডিং, 3টা মাস দেই। আচ্ছা, সেকেন্ড মোডটা কি? এইভাবে কাটতেছে জিনিসটা, তাহলে এইভাবে যদি যায় তাহলে এর পরবর্তী মুহূর্তে সেটা কিভাবে আসবে? তাহলে এইভাবে এটা কাটতেছে, এইটা হচ্ছে তার সেকেন্ড মোড। থার্ড মোডটা কিরকম হবে? থার্ড মোডটা হবে হচ্ছে যে এরকম,
কি হবে? এইভাবে করে এটা কাটতেছে। তাহলে তিনতলা বিল্ডিং, এটা কম্পোনেন্ট মোট কয়টা? তিন ভাবে এটা কাটতে পারে, ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড। বাস্তবে কিভাবে কাটবে? বাস্তবে কিভাবে কাটবে সেইটা ডিপেন্ড করবে আর্থকোয়াকের ফ্রিকোয়েন্সির উপর বা আর্থকোয়াকের টাইম পিরিয়ডের উপর। এখন এই প্রত্যেকটা মোডের কিন্তু ডিফারেন্ট একটা টাইম পিরিয়ড আছে। এটা তো একটা ফিজিক্স, এটা সম্পূর্ণটাই ফিজিক্স, কম্পন। তাহলে কম্পন থাকলে সেটা একটা পর্যায়কাল থাকবে না, তাহলে একটা টাইম পিরিয়ড থাকবে সেটা। তাহলে এখন এইটার যদি বলি যে এটা টাইম পিরিয়ড কত, এখন আমি যদি বলি যে এটা টাইম পিরিয়ড কত, তাহলে এটা টাইম পিরিয়ডটা হবে হচ্ছে যে এই পাশ থেকে যদি শুরু করি, তাহলে একবার এই পাশে আসলো আবার এই পাশে গেল, এই টোটাল যে টাইমটা লাগবে সেটা হবে এটা টাইম পিরিয়ড। ঠিক আছে, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা টাইম পিরিয়ড। এখন এই প্রত্যেকটা মোডের কিন্তু ডিফারেন্ট একটা টাইম পিরিয়ড আছে। যে তুমি যদি চিন্তা করো এটা T1, এইটা T2, এইটা T3, অথবা ফ্রিকোয়েন্সি চিন্তা করতে পারো, এটা F1, এটা F2, এটা F3, মানে উল্টা টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি একটা উল্টা। আচ্ছা, সো এই যে ফার্স্ট মোডটা যেটা, ফার্স্ট মোডকে আমরা বলি ন্যাচারাল মোড বা ফান্ডামেন্টাল মোড। এখন এই ফার্স্ট মোডের টিটা হবে ম্যাক্সিমাম আর ফ্রিকোয়েন্সিটা হবে মিনিমাম। বুঝতে পারলাম? ফার্স্ট মোডটাতে টাইম পিরিয়ডটা হবে কি ম্যাক্সিমাম আর এটা ফ্রিকোয়েন্সিটা হবে মিনিমাম। আচ্ছা, তো এখন দেখো, এখন আর্থকোয়াকেরও তো একটা টাইম পিরিয়ড আছে। আর্থকোয়াক তো মাটি থেকে আসতেছে, ও নিজেও তো একটা কম্পন। তাহলে ও নিজেও যদি একটা কম্পন হয় তাহলে ওরও একটা টাইম পিরিয়ড আছে বা ফ্রিকোয়েন্সি আছে। দেখতে হবে যে ওই ফ্রিকোয়েন্সির সাথে এইটা মিলে যায় কিনা। দেখো ধরো এইটা হচ্ছে 2 সেকেন্ড, ধরে নিচ্ছি এটা টাইম পিরিয়ড 2 সেকেন্ড, সেকেন্ড মোডে এটা 1.5 সেকেন্ড, থার্ড মোডে এটা কত 1 সেকেন্ড। এখন মনে করো তোমার একটা আর্থকোয়াক আসছে, সেই আর্থকোয়াকের টাইম পিরিয়ড হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ড কোনটার সাথে মিলে গেছে? সেকেন্ড। তাইলে বিল্ডিংটাই সেকেন্ড মোডে কাটবে। কিন্তু বাস্তবে এরকমটা হয় না যে আর্থকোয়াকের ফ্রিকোয়েন্সির সাথে বিল্ডিং এর এই মোডের ফ্রিকোয়েন্সি মিলে, এটা কখনোই হয় না বাস্তবে। বাস্তবে এটা মিলবে না, এটাই ধরে রাখো। তাহলে এইটা যদি না মেলে, আর্থকোয়াকটা ডিফারেন্ট কোনো টাইম পিরিয়ডের না, ঠিক আছে? ধরো এটা কোনোটার সাথেই মিলে না, তখন কি হবে? ম্যাক্সিমাম মোড, মিক্স মোড। তখন এই তিনটার কম্বিনেশনে এটা হবে। তবে যদিও এটা মিক্স মোডে ভাইব্রেট করবে, তবে সেখানে ফার্স্ট মোডের কন্টিনিউশনটা থাকবে বেশি। যে ফর एग्जांपल সে ফার্স্ট মোডটা হচ্ছে 80%, সেকেন্ডটা হয়তো বা 15%, আর থার্ডটা হয়তো 5%। এটা কিন্তু মানে ফর एग्जांपल বললাম, এটা মুখস্থ কোনো কিছু না যে ফার্স্টটা 80% মুখস্থ করে। না, এটা তাহলে হচ্ছে যে যদি র্যান্ডম কোনো আর্টওয়ার্ক আসে, মানে যেটা টাইম পিরিয়ড আমরা মিলবে কোনোটার সাথেই মিলে না, এরকম যদি এইটাই হয়, সাধারণত এইটাই হয়, তো সেই ক্ষেত্রে কি হবে, একটা মিক্স মোডে বিল্ডিংটা কাঁপবে। তবে ফার্স্ট মোডটা এখানে ডমিনেটিং থাকবে সব সময়। কারণ কি? কারণটা খুব সিম্পল। তুমি একটু চিন্তা করো, কেন? কারণটা খুব সিম্পল। তুমি চিন্তা করো একটা বিল্ডিং এর ন্যাচারাল মোড হচ্ছে এটা, এইভাবে সে কাঁপবে, এইটাই তো ন্যাচারাল। এখন এই যে এখানে কি হচ্ছে, এখন মনে করেন এটা তো 3 তলায় এই অবস্থা, 5 তলা হলে কি হতো? তখন কিন্তু মোড হইতো 5টা, ঠিক আছে? তখন শেষ যে মোডটা হইতো 5 নম্বর মোড যেটা হইতো, এখন এইটা তো সম্ভব না যে একটা বিল্ডিং এতভাবে বেঁকে কাটবে, এটা আসলে খুব বেশি সম্ভব না। তো তার কারণেই হচ্ছে যে ওইখানে ওইটার পার্সেন্টেজ গুলো তখন কম আসে, মানে হায়ার মোডগুলোর পার্সেন্টেজটা কম আসে। ওকে, তাহলে আমি মোডটা ক্লিয়ার করলাম। আচ্ছা, সামনে যাচ্ছে। এগুলো লিমিটেশন ম্যাটেরিয়াল, এটা তোমরা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার আসলে অ্যানালাইসিস প্রসিডিউর, একটা বিল্ডিংকে কিভাবে এখন কিছু প্রস্তুত করছি, একটু ইন্ট্রোডাকশন দিছি আপনাদের। এখন হচ্ছে আমাদের আসল জায়গায় যাচ্ছে। এটা হচ্ছে অ্যানালাইসিস প্রসিডিউর। 3টা প্রসিডিউর আছে, স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস এবং আরেকটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস। দেখি তো যে অ্যানালাইসিসের প্রসেস তিনটা, স্ট্যাটিক, ডাইনামিক এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল।
স্ট্যাটিক ওই লেখা আছে দেখ। স্ট্যাটিক ডাইনামিক এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল। স্যার এখানে কোশ্চেন হ্যালো এই নাম্বার থার্ড স্পেস ঠিক আছে এইটা তো যদি আমরা বলতে পারি তাহলে টপ তো বড়টা স্টেটেড থাকছে তাহলে এবং সেন্টার পয়েন্ট থাকছে এইটা টার্গেট পাবে এটা কি ভালো হবে কিনা সেটা না না, এটা খারাপ হবে। এখানে রোটেশন এই সমস্ত জায়গাগুলোতে এত কার্ভেচার আছে এইখানে কার্ভেচার কম, ওইখানে এটা এতভাবে কার্ভ করতেছে, ঠিক আছে, কার্ভেচারের কারণে এটা হয়ে গেছে। ওই জন্য এই নোটগুলো খারাপ, সব নোটই খারাপ আসলে, ঠিক আছে, কিন্তু হায়ার নোটগুলো কিন্তু আরো বেশি খারাপ। আসলে বাস্তবে ওইভাবে হয় না, বাস্তবে ফার্স্ট নোটের মোটিভেশন সবসময় বেশি থাকে। এটা ছাড়া কাজ আছে। এটা তো তোমার ইচ্ছা হবে না, এটা তো আটবার কি ফ্রিকোয়েন্সিতে আসতেছে সেইটা করে দিচ্ছে। তোমার ইচ্ছে থার্ড নোট সেকেন্ড নোট এরকম তো আটবার ইচ্ছা, তুমি তো জানো না যে কোন নোট এখানে আসবে, জানো না? হ্যাঁ কি দেখ আটবার কনভার্ট করে তুমি জানো না? দিল তাহলে সেটা কত সেকেন্ডের হবে এটা জানো না? তাহলে তুমি বুঝবে কিভাবে? আচ্ছা ওকে দেখো, তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ডাইনামিক এক্সপেরিমেন্টাল। সো এখন এই যে স্ট্যাটিক এটা কখন করা যাবে কখন করা যাবে না, ডাইনামিকটা কখন করা যাবে না, এগুলো লিমিটেশন আছে। তো আমাদের সিলেবাসে আছে হচ্ছে এটা স্ট্যাটিক অ্যানালাইসিস। ডাইনামিকটা আউট অফ আওয়ার সিলেবাস, এটা যদি কেউ যদি এমএসসি করে স্ট্রাকচারে পরবর্তীতে এটা জানতে হবে। তো হচ্ছে দেখো জানি না ডাইনামিকের ভিতর যদিও এটা আমরা শিখাবো না, কিন্তু এটার টার্মগুলো অ্যাটলিস্ট জানতে হবে যে ডাইনামিকের কি কি প্রসেস আছে। তার ভিতরে একটা শব্দ তুমি জানবা যে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, আর একটা হচ্ছে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস আর একটা কি টাইম টাইম হিস্ট্রি অ্যানালাইসিস। এগুলো হচ্ছে আরো মানে এগুলোর জন্য সফটওয়্যার লাগবে তোমার, ঠিক আছে, সফটওয়্যার লাগবে বিভিন্ন ধরনের। এখন এই রেসপন্স স্পেকট্রাম এটাকে মডেল অ্যানালাইসিস, ঠিক আছে, হাই কনফিগারেশন সফটওয়্যার দিয়ে এটা তোমাকে ইটাপস রিটাপস, ঠিক আছে, যেগুলো আছে স্ট্যাট প্রো এগুলো দিয়ে তোমাকে এগুলো করতে হবে টাইম হিস্ট্রি অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সবচেয়ে সিম্পল যে আমরা খাতা কলমে যেটা হিসাব করে ফেলতে পারবো, ঠিক আছে, আমাদের এত কিছু লাগবে না, সেটা হচ্ছে স্ট্যাটিক ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস। আমরা এখানে আসি। তো এখানে কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। স্ট্যাটিক অ্যানালাইসিসটা যদি করতে হয় বিল্ডিংয়ের, তাহলে কয়েকটা জিনিস জানতে হবে। তার ভিতর একটা কি অকুপেন্সি ক্যাটাগরি। তাহলে দেখো অকুপেন্সি ক্যাটাগরি তো অকুপেন্সি ক্যাটাগরিটা হচ্ছে যে এখানে বিল্ডিংটার গুরুত্ব কতটা সেইটা বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা অকুপেন্সি ক্যাটাগরি। তাহলে এখানে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এএসসি ক্লাসিফিকেশন। আমাদের দুইটা কোড লাগবে, একটা হচ্ছে এএসসি 716 আর একটা হচ্ছে বিএনপিসি 2020। তো এই দুইটা কোড আমাদের আসলে এইটা থেকেই কাট কপি করে বিএনপিসিতে আসছে, তবে কিছু জায়গায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে বাংলাদেশের রেসপেক্টে কিছু পরিবর্তন আছে। সো এখন প্রথমেই যে টেবিলটা দেখাচ্ছে এটা তো এএসসি টেবিল, বিএনপিসি তে কিন্তু এইটা পেন করবে, ঠিক আছে। আচ্ছা, তো এএসসি এই যে টেবিলটা এখানে তুমি খেয়াল করো কয় ভাগ করা হয়েছে, 4 ভাগ। বিল্ডিং কে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে অর্ডিনারি বিল্ডিং, সাধারণ বিল্ডিং, মানে আমরা সাধারণ যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো সেগুলো। ক্যাটাগরি 2 তে যেটা রাখা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে স্কুল, অ্যাসেম্বলি হল, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট বিল্ডিং, মানে যেখানে মানুষ গেট টুগেদার করে বা অনেক মানুষের একটা কি হয়, হ্যাঁ, যেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয় সেরকম জায়গা। তো এই ধরনের জিনিস যদি ভেঙে পড়ে তাহলে ক্ষতি আরো বেশি হবে। এই জন্য এটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটাকে ক্যাটাগরি 2 তে রাখা হয়েছে। ক্যাটাগরি 3 তে কারা ভূমিকম্পের সময় যারা সার্ভিস দিবে,
ঠিক আছে, যেমন হচ্ছে যে হসপিটাল, ফায়ার স্টেশন, পাওয়ার প্ল্যান্ট, তারপর পুলিশ স্টেশন, ঠিক আছে, এমার্জেন্সি শেল্টার, এগুলোই যদি ভেঙে পড়ে তাহলে সার্ভিস দিয়ে দেবে। এগুলোর গুরুত্ব আরো বেশি। আর ক্যাটাগরি 4 এ যারা আছে তারা হচ্ছে যে মনুমেন্টাল, মানে ঐতিহাসিক জিনিস, হেরিটেজ, তারা মনে করো 60 গম্বুজ হচ্ছে, তাহলে এটা যদি ভেঙে পড়ে আবার তুমি বানাইতে পারবা, কিন্তু ওইটার মতো কি হবে? নো স্যার। তাহলে এইটার গুরুত্ব হচ্ছে আরো বেশি। এটা হচ্ছে ক্যাটাগরি 4। সো সেই ক্যাটাগরির উপর বেস করে এখানে একটা ফ্যাক্টর দিছে, সেটার নাম কি? আই। আই মানে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। আই মানে কি? তো সেইটা হচ্ছে দেখো 1 বা 2 হলে সেটা কত? 1, 3 হলে কত? আর 4 হলে কত? ওই জিনিসটা একটা ডেড লোড লাইব্রেরির কত? ডেড লোডের ফ্যাক্টর কত? আর লাইব্রেরির কত? বেশি না? কারণ কি? আনসার্টেন, আমরা লোডটাকে একটু বাড়াই নিতেছি, এখানেও তাই। এখানে এই সমস্ত বিল্ডিং ডিজাইন করার জন্য আমাদেরকে ফ্যাক্টরটা বাড়াই নিতে হবে, আরো বেশি সেফটি অনুসরণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল অকুপেন্সি ক্যাটাগরি। আচ্ছা, তারপরে আসা যাক সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এসডিসি। অঙ্ক করার জন্য যেগুলো লাগবে আমি কিন্তু সেগুলো শিখেছি, ঠিক আছে, এগুলো সবই লাগবে। তাহলে হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এসডিসি। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি নেই, এই অকুপেন্সি ক্যাটাগরি বিএনপিসি থেকে একটু ভিন্ন। বিএনপিসি থেকে কিন্তু ভিন্ন এটা। কেন স্যার? 7টা ক্যাটাগরিই আছে, কিন্তু এই যে বিল্ডিং এর একটু ভিন্ন। ওইটা এইখানে আমি যে আরেকটা ফাইল নামতেছিলাম আছে, তার ওই ফাইলের ভিতর আছে, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এইখানে কি আছে, রেফারেন্স দেওয়া আছে, দেখো আমি একটু তোমাকে রেফারেন্সটা দেখাই দিই। এই যে এটা ইম্পর্টেন্স ফ্যাক্টর আছে, দেখো বিএনপিসি টেবিল 6.2.17 এখানে আছে। বাই সাইজ অকুপেন্সি ক্যাটাগরি, এটা দেখো বিএনপিসি টেবিল 6.1.1। এই প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে না, প্রথমটা হবে। ঠিক আছে, তো অকুপেন্সি ক্যাটাগরিটা আছে 1 2 3 নাকি 4, সেইটার জন্য এটা হচ্ছে যে 18 ফিট লেভেল 6। এখানে আমি পার্থক্যটা মুখে বলে দিতেছি এমনিতে, এটার পার্থক্যটা আমি মুখে বলে দিতেছি, দেখো। আচ্ছা, পার্থক্যটা কিছুই না, পার্থক্য হচ্ছে এই 2টাকে 3 এ নিয়ে গেছে আর 3 সাইডকে 4 এ নিয়ে গেছে, এই হচ্ছে পার্থক্য। বুঝছো না? কেন স্যার? তার মানে আর একটু সেফ থাকলো, মানে 2 কি তাহলে 2 হচ্ছে 2 1 আর 2 মোটামুটি কাছাকাছি। এটা বিএনপিসি থেকে দেখি বলতে বুঝতে পারছি পার্থক্যটা। আচ্ছা, 1 এবং 2 অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে দেখাই হবে, সমস্যা নেই। আজকে ওই ফাইলটা তো নামতেছে না, তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, দেখো এই স্কুল কলেজ এগুলোকে 3 এ নিয়ে গেছে, ঠিক আছে, আর যেগুলো এমার্জেন্সি বিল্ডিং এগুলোকে কোথায় নিয়ে গেছে? এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে, তো তারপরে আসা যাক সিসমিক ডিজাইন ক্যাটাগরিতে, এই জায়গা থেকে আমরা আসি। এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা কয়েকটা টাইপের আছে, এ থেকে এফ পর্যন্ত 6টা টাইপের আছে। তো কোনটা কি সেটা দেখেন। তোমাকে প্রথমে এই সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে বিল্ডিং ডিজাইন করার জন্য। তোমাকে আগে সিলেক্ট করতে হবে আমি যে বিল্ডিংটা ডিজাইন করব এটা কোন ক্যাটাগরির আওতায় ডিজাইন হবে। তাহলে এটা কিভাবে সিলেকশন করবা? এটা সিলেকশন করার জন্য একটা লাগবে অকুপেন্সি যেটা আগে দেখালাম সেটা লাগবে, আরেকটা লাগবে ওই অঞ্চলের সয়েলের অবস্থাটা কি, অথবা কি পরিমাণ আত্মগোপনে আসতে পারে সেটা লাগবে। তো এখন তুমি ক্যাটাগরিটা দেখলে বুঝতেছো, প্রথমে এই ক্যাটাগরি structures in regions where anticipated ground motion are minor। তার মানে এখানে গ্রাউন্ড মোশন যেমন একটা আসে না, গ্রাউন্ড মোশন কি নাই নাই, এটা আটকে আসে না। তার মানে এই সমস্ত বিল্ডিং ডিজাইন আসলে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা, ক্যাটাগরি বি যেটা এসডিসি বি যেটা বলতেছে, সেখানে বলতেছে গ্রুপ 1 and 2 স্ট্রাকচার where moderate destructive shaking is anticipated। তার মানে কি, আমরা 1 অথবা 2 এর স্ট্রাকচার ডিজাইন করতেছি এবং সেইখানে ওটা এমন এলাকায় অবস্থিত যেখানে হচ্ছে মডারেট শেকিং আসতে পারে, তাহলে সেইটার ডিজাইন ক্যাটাগরিটা বি ক্যাটাগরি। সি ক্যাটাগরির ডিজাইন কোনটা? সেটা হচ্ছে গ্রুপ 3 স্ট্রাকচার উইথ মডারেট শেকিং অথবা 1 and 2 স্ট্রাকচার উইথ মোর সিভিয়ার শেকিং। বুঝছো? তার মানে গ্রুপ 3 এর স্ট্রাকচার ডিজাইন করতেছো এবং সেখানে মডারেট শেকিং আসতে পারে ওই অঞ্চলে, সেইটা হচ্ছে এই ক্যাটাগরিতে যাবে। অথবা 1 2 ডিজাইন করতেছো সেখানে সিভিয়ার আসতে পারে, মোর মানে মডারেট থেকে একটু বেশি, তাহলে সেইটাও হবে ডি ক্যাটাগরি, এই সি ক্যাটাগরি।
ডি ক্যাটাগরিতে কি বলছে দেখো 1 2 3 স্ট্রাকচার যেখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ গ্রাউন্ড শেকিং হইতে পারে, ঠিক আছে? তাহলে 1 2 3 সবগুলোই আসতে পারে এবং সেখানে কি ধরনের শেকিং হবে? খুবই ভয়াবহ ডিস্ট্রাকটিভ শেকিং হইতে পারে, তবে সেটা অ্যাক্টিভ ফল্টের পাশে অবস্থিত না। এমন না যে সেটা অ্যাক্টিভ ফল্টের পাশে অবস্থিত, এরকম না, তবে সেখানে ভালো ধরনের ঝাঁকুনি আসতে পারে। এইটা হচ্ছে ক্যাটাগরি 4। ডি ই ক্যাটাগরিতে কি 1 এবং 2 স্ট্রাকচারস লোকেটেড ভেরি ক্লোজ টু মেজর ফল্ট। ওই যে ফল্ট লাইন আছে পৃথিবীতে, যে এখন দেখা যাচ্ছে ছবিটা, ওই ফল্ট লাইনের কাছে অবস্থিত, ঠিক আছে? এবং হচ্ছে 1 2 স্ট্রাকচার, সেটা হচ্ছে এটা। গ্রুপ 3 স্ট্রাকচারস ভেরি ক্লোজ টু মেজর অ্যাক্টিভ ফল্ট, অ্যাক্টিভ ফল্টের খুবই কাছে, ঠিক আছে? গ্রুপ 3 স্ট্রাকচার, তাহলে সেইটার জন্য হচ্ছে এটা। এখন ঘটনা হচ্ছে আমরা সিলেক্ট করব কিভাবে, যে আমাদের কোন ক্যাটাগরিতে যাবে সেটা আমরা কিভাবে সিলেক্ট করব, তাই না? তাহলে আমি যে তোমাকে একটু বললাম এটা কয়েকটা জিনিসের উপর, একটা ওপেন্সি ক্যাটাগরি, একটা ওখানকার সয়েল ক্যারেক্টারিস্টিক্স, এই কয়েকটা জিনিস। এখন এইখানে সিলেকশন হচ্ছে এরকম, দেখো এই যে ওপেন্সি ক্যাটাগরির সাথে কি পরিমাণ এক্সিলারেশন আসে সেটা। এইটা হচ্ছে এএসসি টেবিল, আমাদের এএসসি টা লাগবে না, আমাদের লাগবে বিএনপি সিটটা। আমি সরাসরি বিএনপি সিটটাই দেখাচ্ছি এখান থেকে। এই যে এই জিনিসটা এখানে তুমি ক্রস করবা, এই অকুপেন্সি ক্যাটাগরির সাথে সাইড ক্লাস সয়েলের টাইপ, এই দুটোকে নিয়ে আসবা, নিয়ে এসে ক্রস করবা, তারপর দেখবা যে কোন ক্যাটাগরিতে পড়ে, বি সি ডি না কোনটা সেটা দেখবা। ঠিক আছে? তো তাহলে কারণ হচ্ছে অনেক হ্যাঁ মেজর অ্যাক্টিভ ফল্ট এরকম নাই, মাইনর আছে টুকটাক, যে নরসিংদীতে একটা আবিষ্কার হলো না অ্যাক্টিভ ফল্ট করে, সেটা তো মাইনর, কিন্তু মেজর কোনো অ্যাক্টিভ ফল্ট নাই বাংলাদেশে, যার কারণে ইএফএ যাচ্ছে না। আর এত আগেই বা এতে তো আমরা এই জন্য বেশিরভাগই বিসিডি এর ভিতরে পড়ে। আচ্ছা ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সাইড ক্লাস আর আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জোন। এই জোনটা কি? এই জোনটা হচ্ছে দেখো সিসমিক জোনেশন ম্যাপ, দেখো সিসমিক জোনেশন ম্যাপ। আমি আগে বলে দিই এই ম্যাপটা কিন্তু এই কোর্সের সবচেয়ে সহজ ম্যাপ, খালি টেবিল আর চার্ট থেকে কয়েকটা ভ্যালু বের করতে হয়, ভ্যালু বের করে বসাই দিলেই শেষ হয়ে যায়। এটা সবথেকে সহজ ম্যাপ, এটা পরীক্ষা আসে এবং এটা না করার কিছু নাই।